বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সাউথ ইন্ডিয়ান নতুন রিলিজ হওয়া ভগবত চ্যাপ্টার 1 মুভিটিকে। মুভির শুরুতেই আমরা 2009 সালের একটি গ্রাম দেখতে পাই। এখানে পুনাম নামের একটি মেয়ে বাড়িতে না ফেরার কারণে তার পরিবারের লোক অনেক চিন্তিত ছিল। তার ভাই জীবন তাকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে তাকে কোথাও পায়নি। তারপরে পুনামের বাবা লোকাল নেতার কাছে সাহায্য চাওয়ার জন্য যায়। তখন পার্টির লোকেরা একটা ছেলেকে ধরে নিয়ে আসে, যেখানে জানা গেছে পুনাম আব্দুল নামে একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছে, কিন্তু তারা কোথায় গেছে সেটা কেউ জানে না। এরপরে শহরে দাঙ্গা হওয়া শুরু হয়ে যায়, কারণ এইভাবে অনেক মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে আর পুলিশ প্রশাসনের লোকেরা কিছুই করছিল না। তার পরের সিন লখনৌর 2009 সালে যায়, যেখানে আমরা এসএপি ভগবতকে দেখতে পাই, যাকে একজন চোরের হাড় ভেঙে দেওয়ার ফলে শাস্তির জন্য সেই গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসলে ভগবত খুব তাড়াতাড়ি রেগে যেত আর প্রতিবারই ছোট কারণের জন্য লোকদেরকে মারধর করা শুরু করে দিত। তার রাগ শান্ত করার জন্য এবং কাজের ধরন পরিবর্তন করার জন্য তাকে সেই গ্রামে পাঠানো হয়েছিল। তারপর ভগবত তার পরিবারের সাথে সেই গ্রামে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে সেই শহরে দাঙ্গা হয়েছে এবং এখানে কারফিউ লেগে গেছে, এবং তিনি পুলিশ স্টেশন জয়েন করার পর ভাগবতের প্রথম মামলাটি হয়েছিল পুনাম মিশ্রার প্রতি। ইন্সপেক্টর মাহাতো বলেন, 5 অক্টোবরের রাতে পুনাম একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে, যার একজন বড় বোন আছে, তার এখনো বিয়েও হয়নি। এটা শোনার পর ভাগবত পুনামের মা বাবা এবং তার দলের লোকেদেরকে পুলিশ স্টেশন ডাকার জন্য বলে। তারপর পুনামের কল রেকর্ডিং বের করা হয়, যেখানে একটা তারা নাম্বার পায় যার সাথে পুনাম বারবার কথা বলতো। ভাগবত বলে সেই মালিকের ঠিকানা বের করতে। পরের দিন আমরা দেখতে পারি পুলিশ স্টেশনের বাইরে পার্টির লোকেরা হামলা করছে। তাদের লিডার ভার্গবের সাথে দেখা করে বলেন, শহরের মেয়েরা ধর্ম পরিবর্তন করার জন্য গায়েব হয়ে যাচ্ছে, যেভাবে এখন পুনাম গায়েব হয়ে গিয়েছে। ভাগবত বলেন মেয়েটি হয়তো ছেলেটিকে ভালোবাসতো, তাই সে পালিয়ে গিয়েছে। তখনই সেখানে পুনামের বাবা পৌঁছায় এবং তিনি কান্না করতে হয়ে বলছিলেন তার মেয়ে এরকম কিছু করতে পারে না, নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে, সে 10 দিন ধরে গায়েব হয়ে গিয়েছে। ভাগবত তখন তাদেরকে জানায় তারা তাদের মেয়ের খোঁজ খুব শীঘ্রই করে দেবে। এরপর এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে যায়। এই সময়টি ছিল 2009 সালের বেনারসের। আমরা আমিরা নামের একটি মেয়েকে দেখতে পেয়েছিলাম, যে কলেজ থেকে বাড়ি ফিরছিল। সেখানে সে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে সাইকেল থেকে পড়ে যায়। ছেলেটি তাকে সন্ধ্যা নামে ডাকতে লাগলো এবং তার নাম সমীর জানায়। এই কথাটা শুনে আর্মিনা তার আসল নাম বলেনি এবং সেখান থেকে চুপচাপ চলে গেল। আর্মিনা প্রতিদিন সেই রাস্তা থেকেই যেত আর প্রতিদিন সেখানে সমীরকে দেখতে পেত, কিন্তু আর্মিনা সেখানে কোনো রিয়েকশন দিত না। তারপর সমীর একদিন আর্মিনার সামনে এসে গঙ্গার ঘাট নিয়ে যাওয়ার কথা বলে। তখন মীরা তাকে মানা করে দেয়। তখন সমীর তাকে হুমকি দিতে লাগলো, যদি তুমি না আসো তাহলে আমি আমার জীবন গঙ্গায় দিয়ে দেবো। সেখানে আর্মিনা তখন হাসে এবং তার নাম মীরা বলে। আসলে এতদিন ধরে প্রতিদিন সমীরের সাথে তার দেখা হচ্ছিল, তাই মীরা তাকে ভরসা করা শুরু করে দিয়েছিল। এরপর সিন প্রেজেন্টে আসে। পুনাম কার সাথে বারবার কথা বলতো তার ঠিকানা বেরিয়ে গিয়েছে। সেখানে জানা যায় যে পুনাম প্রবীণ সাহুয়ের সাথে কথা বলতো, নাকি কোনো আব্দুলের সাথে। এগুলো পুনার বাবাকে জানায়, কিন্তু তারা কোনো প্রবীণকে চিনতো না। তারপর ভাগবত তার পুরো টিমের সাথে প্রবীণের ঠিকানা খোঁজ করে এবং তারা তাকে ধরতে যায়। এখানে প্রবীণ পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে ধরা পড়ে যায়। তখন প্রবীণ জানায় যে এই নাম্বারটা তার বোন কৌশল্যার, যে প্রায় 7 মাস ধরে নিখোঁজ হয়ে গিয়েছে। তারপর প্রবীণ কৌশলের এফআইআরও দেখায় এবং প্রবীণ ভেবেছিল যে ওই নাম্বার দিয়ে পুনাম কথা বলছে, তাহলে সে হয়তো অবশ্যই কৌশলের কথা জানতো, তাই সে তাকে বারবার ফোন করত। এখন ফ্ল্যাশব্যাকে গঙ্গার ঘাটে মীরা সমীরের সাথে দেখা করলো। সেখানে তারা কথা বলতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পরে খোঁজ করতে হয় পার্টি কর্মীরা সেখানে চলে আসে, যারা মনে করলো যে এই ছেলেটি মেয়েটিকে ফাঁসিয়ে সেখান থেকে নিয়ে চলে যাবে। তাই সেই শ্রমিকরা সমীরকে প্রচন্ড মারধর করে এবং তার মুখও কালো করে দেয়। এইদিকে ভাগবত কৌশলের কল রেকর্ড বের করে। এখানে 2টি নাম্বার বের হয় যার সাথে সে খুব কথা বলতো, যেখানে একজনের নাম ছিল সন্ধ্যা এবং আরেকজনের নাম ছিল সন্তোষ। এরপর ভাগবত তার টিমের সাথে ঢোলপুরে সন্তোষকে ধরার জন্য বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে তারা জানতে পারে সন্তোষ কোনো ছেলে নয়, একটি মেয়ে, এবং সেও অনেকদিন ধরে নিখোঁজ হয়ে রয়েছে। এরপর ভাগবত সন্ধ্যার বাড়িতে যায়। সেখানে কি জানতে পারে সন্ধ্যাও অনেকদিন ধরে লাপাতা হয়ে গিয়েছে। তারপর ভাগবত আরো জায়গায় তদন্ত করে। সেখানে গিয়েও জানতে পারে সন্ধ্যার মতো আরো কিছু মেয়ে, যেরকম পূজা, মালতীরাও গায়েব হয়ে গিয়েছে। এই সমস্ত মেয়েরা কাজ করার জন্য শহরের বাইরে এসেছিল, কিন্তু কখনো তারা আর ফিরে আসেনি। এটা দেখে ভগবত বুঝতে পেরে গেছিল মেয়েরা হয়তো কোনো বাজে চক্করে পড়ে গিয়েছে, তাই তাকে যে হয়ে যাক না কেন এই কেসটিকে সলভ করতে হবে। তারপর ভগবত এবং তার টিম একটা ধাবায় খাবার খেতে গেছিল। তখন মাহাতো জানায় 5 বছর আগে স্মৃতিগ্রামে একটা ছোট মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং দশরার দিন রাবণের পুতুলের মধ্যে থেকে অনেক মেয়েরা বেরিয়ে এসেছিল। লোকেরা ভেবেছিল এটা হয়তো কোনো কালা জাদু, কিন্তু খুব বেশি কিছু খোঁজ
করা যায়নি। ভাগবত তখন জানায় এই ঘটনাটি 1984 সালে ঘটেছিল আর এটা কোনো কালা জাদু ছিল না। মৃত্যুবরণকারী মেয়েদের মধ্যে থেকে আমার বোনও ছিল যার নাম ছিল মোনা। এটা বলে ভাগবত অনেক স্যাড হয়ে যায়। হয়তো সেই কারণে ভাগবত সমস্ত মেয়েগুলোকে খুঁজে বার করতে চেয়েছিলেন, কারণ কোথাও না কোথাও তারা তাদের মধ্যে তার বোনকে দেখতে পাচ্ছিল। পরের দিন সকালে ভাগবত জানতে পারে সন্ধ্যার বাড়িতে তদন্ত করার সময় একটা ফটোগ্রাফারের নাম্বার খুঁজে পাওয়া গিয়েছে যার নাম ছিল কবিতা এবং তার দোকানে খুব বড় একটা রেড লাইট এরিয়ার মধ্যে রয়েছে। তারপর ভাগবত তার টিমকে নিয়ে সেখানে যেতে বলে। তারপর যখন তারা তদন্ত করে তখন তারা জানতে পারে কবিতা নেপালে গিয়েছে একটা ভিডিওর ফটোশুট করার জন্য। তারপর ভাগবত রেড মারার পারমিশন নিয়ে এবং ছাপাতে অনেকগুলো ছেলেকে ধরে নেয়। সেখানে একটা ছেলে জানে তারা সব মেয়ে বাইরে থেকে নিয়ে আসে, কোনো লোকাল এরিয়া থেকে মেয়ে নেয় না এবং তাদেরকে মুম্বাই, দুবাই এবং নেপালে পাঠিয়ে দেওয়া হয়। তারপর ভাগবত অনেক রেগে গিয়ে সেই ছেলেটিকে খুব জোরে মারধর করে এবং তাকে বলে এরপর যদি তুমি মেয়েদেরকে ধান্দায় ঢোকাও তাহলে তোমাকে আমি জীবন থেকে মেরে ফেলবো। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি সামির মীরাকে বিয়ে করার জন্য বলছিল। তখন মীরাও রাজি হয়ে যায় কারণ সেও তাকে পছন্দ করা শুরু করে দিয়েছিল। এইদিকে ভাগবত কবিতার দোকানের বাইরে তার অপেক্ষা করছিল কারণ কবিতা নেপাল থেকে ফিরে এসেছিল। তারপর ভাগবত তার পিছন করে তার বাড়িতে পৌঁছে যায় এবং তার কাছে চন্দ্রপালের কথা জিজ্ঞাসা করে যার সাথে সে প্রায় কথা বলতো। তারপর কবিতার ফোনে যখন নাম্বার ডায়াল করা হলো তখন সেখানে সূর্যর নাম লেখা আসছিল। তখন কবিতা তাকে জানে তার নাম সুরজ জেসওয়াল এবং সে এখানে তার ফটো বের করার জন্য এসেছিল। তখনই আমার তার সাথে কথা হয়েছিল। তারপর ভাগবত তার বের করানো একটি ঝাপসা ছবি দেখে যার মধ্যে একটা স্কুটারের ছবি ছিল। তারপর সে তার সাথীকে বলে এই দুটো ফোনের মালিককে খুঁজে বার করতে। এখানে 5টে মীরা এবং সমীর মিলে একটা গোপন হোটেলে এসেছে। তখন সমীর মীরাকে বলে তার সাথে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু মীরা তাকে মানা করে দেয়। তাকে জানে যে তুমি আমার পরিবারের সাথে কথা বলে দেখো, হয়তো সে রাজি হয়ে যাবে। তখন স্বামীর মানা করে দেয় এবং তাকে জানায় আমাদের ভালোবাসা কেউ বুঝবে না, সেই কারণে আমাদের পালিয়ে যাওয়াই ঠিক হবে। এখানে দশরার দিন ভাগবতকে মেহতার ফোন আসে যে দুটো ফোনের মধ্যে একটা কার্ড নাম্বার চালু হয়েছে আর খুব শীঘ্রই তাকে ধরে ফেলা হবে। সেটা শোনার পর ভাগবত খুশি হয়ে যায়। তারপর 5টে আমরা দেখতে পারি সমীর মীরাকে নিয়ে পালিয়ে গিয়েছে এবং তারা একটা হোটেলে থেকেছিল। তারপর মীরা তার বিয়ের জামা কাপড় পরে এবং তারা ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সেখানে দুটো ছেলেকে ধরা হয় যাদের নাম ছিল ভিকির এবং কৌস্তব, যাদের নামে এই ফোন রেজিস্টার ছিল। ভিকি বলে তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তাই সে তার বন্ধুর কাছ থেকে ফোন নিয়েছিল। তারপর কৌস্তবকে ধরা হয় এবং সে বলে তাদের গাড়ির সামনে একজন স্কুটারের লোক চলে এসেছিল যে আমাদেরকে ধাক্কা মেরে দিয়েছিল এবং তার কাছ থেকে এই ফোনটি পেয়েছি। এরপর ভাগবতকে দেওয়া কবিতা শাস্ত্রীর স্কুটারের ছবিটির কথা মনে আসে। তখনই সেই ফটোটা তাকে দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি সেই স্কুটিটা ছিল। তখন তারা দুজন বলে যে হ্যাঁ। ভাগবত তখন এই স্কুটিটা জানকারি বের করার জন্য বলে। তার কিছুক্ষণ পরে তারা জানতে পারে এই স্কুটারের মালিকের নাম রাজকুমার এবং তাদের ছবিও পায়। আসলে এই রাজকুমার আর কেউ না, সমীর ছিল যে মীরাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তার মানে সমীরই এই পুরো খেলার মূল পরিকল্পনাকারী। তারপর যখন রাজকুমার ব্যাপারে খোঁজ করা হয় তখন জানা যায় যে সে একজন টিচার এবং তার 2বার আগে বিয়ে হয়ে গিয়েছিল। তার প্রথম স্ত্রী রেওয়াতে ছিল এবং দ্বিতীয় স্ত্রী ভাদোইতে থাকতো এবং তার বিরুদ্ধে রেওয়া এবং ভাদোরি কোনো মামলা রাখেনি, উল্টে মানুষ তাকে ভালো মানুষ মনে করতো। এরপর রাজকুমারকে গ্রেফতার করার জন্য ভাগবত একটা প্ল্যান বানায়। সে তার সিনিয়রকে বলে ভাগবত রাজকুমারকে মেয়েদেরকে বিরক্ত করার কারণে গ্রেফতার করা যায় তাহলে ঠিক হবে, কিন্তু একটা সমস্যা আছে, তাকে একদিনের বেশি পুলিশ কাস্টাডিতে রাখা সম্ভব হবে না। তাই সে দীপাবলির দিন তাকে গ্রেফতার করার কথা ভাবলো যাতে দীপাবলির 2 দিনের ছুটি এবং পরের দিন রবিবারের জন্য তাকে ভালোভাবে জিজ্ঞেস করার জন্য 3 দিন পাওয়া যাবে। তারপর ভাগবত তার পুরো টিমের সাথে স্টেশনে যায় যেখানে ভাগবত কবিতার সাথে দেখা করতে এসেছিল। যেখানে কবিতা একটা জুসের দোকানে ছিল, সে তারপর বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলো। তখন রাজকুমারও তার সামনে আসে। তখন কবিতা তাকে জুস পান করার জন্য বলে। তারপর ভাগবত কবিতাকে ফোন করার চেষ্টা করলো কিন্তু তখন আওয়াজ আসছিল না, কিন্তু দোকানে রাজকুমার কথায় কথায় বলে এই ম্যাডাম তো আগেই জুস পান করে নিয়েছে। এটা শোনার পর রাজকুমার অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সেখানে ভাগবতও আসে। এটা দেখে রাজকুমার পালানোর চেষ্টা করছিল কিন্তু ভাগবত তাকে ধরেই নেয়। তারপর তাকে পুলিশ স্টেশনে এনে জেলে বন্দি করে দেওয়া হয় এবং শুরু হয় তার প্রশ্ন করার কথা। এখানে পুলিশের লোকেরা তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যায়। সেখানে তারা রাজকুমারের কিছু জিনিস পায়। সেখানে তাদের 2 স্ত্রী জানতো না যে তাদের স্বামী কোনো কাজ করতো। তারা তাদের বাড়ি থেকে অনেক সোনা পেয়েছিল যার মধ্যে একটা কানের দুলও ছিল। এখানে একটা কানের দুল ছিল যেটা পুনামের কানের সাথে ম্যাচ করছিল। অর্থাৎ এখানে রাজকুমার মেয়েদেরকে ধরে তাদের সমস্ত গয়নাগাটি ছিনিয়ে নিত। তারপর ভাগবত গয়নাগুলোর ছবি রাজকুমারকে দেখায় কিন্তু রাজকুমার তো কিছুই বলেনি কারণ তার কোনো যাই আসে না। এরপর রাজকুমারের 2 স্ত্রীকে ডাকা হয় প্রশ্নবাদ করার জন্য।
ভাগবত সুমিত্রাকে জানায় সে রাজকুমারের দ্বিতীয় স্ত্রী, কিন্তু হিন্দু ধর্মে দ্বিতীয় স্ত্রী রাখার অনুমতি ছিল না। তারপর সুমিত্রা বলে সমস্ত গয়না তার ছিল এবং সে সমস্ত কিছু ফেরত চাইছিল। তারপর যখন দুই স্ত্রী চলে যাচ্ছিল সেটাকে দেখে রাজকুমার অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ সুমিত্রা জেনে গিয়েছিল সে রাজকুমারের দ্বিতীয় স্ত্রী ছিল, সেই কারণে সে তাকে ছেড়ে চলে যাবে। তারপরে ভাগবত আবার রাজকুমারকে প্রশ্নবাদ করার জন্য ডাকে এবং পুনাম মিশ্রার কথা তাকে জিজ্ঞেস করে। তিনি বলেছিলেন সুমিত্রার বাড়ি থেকে যে গয়না পাওয়া গিয়েছে তার মানে তুমি এবং সুমিত্রা দুজনে একসাথে মিলে মেয়েদের পাচার করতে। তারপর রাজকুমার বলে এতে সুমিত্রার কোনো হাত নেই। তারপর ভাগবত মিথ্যা বলে যে সুমিত্রা সব জেনে গিয়েছে যে তার দ্বিতীয় স্ত্রী রয়েছে, সেই কারণে সে তার সমস্ত গয়নাগুলোকে আবার ফেরত চাইছে এবং সে এটাও বলছে যে রাজকুমারের কোনো অকাত নেই। রাজকুমার অনেক বেশি রেগে গিয়ে ভাগবতের কলার ধরে নেয়। তখন ভাগবত অনেক রেগে গিয়ে রাজকুমারকে অনেক মারধর করে, কারণ সে তো আগে থেকেই বসেছিল যে তার সত্যিটা জানার ছিল, কিন্তু প্রথমে সে আগে সত্যিটা জানতে চেয়েছিল। এরপরের দিন সুমিত্রাকে আবার ডেকে আনা হয় এবং তার উপর টর্চার করা হয়। এখানে সুমিত্রা সাক্ষী দেয় যে সে রাজকুমারের সাথে মিলে মেয়েদের পাচার করত, যেখানে রাজকুমার সুমিত্রার হবার উপর নির্যাতনগুলোকে দেখে অনেক বেশি খারাপ মনে করছিল। এরপর ভাগবত আবার রাজকুমারের কাছে প্রশ্নবাদ করার জন্য ডাকে এবং তাকে বলে যে সুমিত্রা কবুল করে নিয়েছে, এখন যদি রাজকুমার মুখ না খুলে তাহলে সুমিত্রার জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। তারপর রাজকুমার সমস্ত কিছু সত্যি বলা শুরু করে দেয়। রাজকুমার জানায় আমি পুনাম মিশ্রাকে চিনতাম। পুনাম মিশ্রার একটা বড় বোন ছিল যার বিয়ে হচ্ছিল না, তাই পুনামের সাথে রাজকুমার কথা বলা শুরু করে দিয়েছিল। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। তারপর রাজকুমার পুনামকে তার সাথে পালিয়ে যাওয়ার কথা বলে। তারপর তারা হোটেলে গিয়ে ইন্টিমেট হয়। আসলে রাজকুমার পুনামকে তার গুরুজের সাথে পরিচয় করার কথা ভাবছিল, সেই জন্য তারা বাস ধরার জন্য বাস স্টেশনে চলে যায়। এখানে পুনাম অনেক চিন্তিত ছিল যে হয়তো গর্ভবতী না হয়ে যাক। তারপর রাজকুমার তাকে জানিয়েছিল তার কাছে আয়ুর্বেদিক ওষুধ রয়েছে যেটা মেয়েদেরকে গর্ভবতী হতে দিত না। তারপর রাজকুমার সেই ওষুধটি পুনামকে দেয়, যেটা নেওয়ার জন্য পুনাম বাস স্টেশনের বাথরুমে যায়। আসলে সেই ওষুধটা সাইনিয়ার্ড ছিল, যেটা সোনার উপহাকে চমকানোর জন্য ব্যবহার করা হতো, আর সাইনিয়ার্ডের ছোট অংশ মৃত্যুর কারণ হতো। অর্থাৎ রাজকুমার পুনামকে সাইনিয়ার্ড খাইয়ে দিয়েছিল, যার কারণে সে মারা গিয়েছিল। তারপর রাজকুমার কিছুক্ষণ বাস স্ট্যান্ডে রয়েছিল। তারপর যখন পুনাম আর ফিরে এলো না তখন সে বুঝতে পেরে গেছিল সে হয়তো মরে গিয়েছে। এরপর সে বাস ধরে বাড়ি চলে যায়। এসব শোনার পর ভাগবত মাহাতোকে বলে 5 অক্টোবরে বাস স্ট্যান্ডে যে লাশ পাওয়া গিয়েছিল তার তথ্য খুঁজে বার করো। তারপর মাহাতো থানায় যায় এবং সেখানে গিয়ে খোঁজ পায় যে সেই রাত্রে যে লাশটি পাওয়া গিয়েছিল সেটা এখন পুরোপুরি ভাবে পচে গিয়েছে, মানে সেটার এখন কোনো কিছু জানা যাবে না। তারপর ভাগবত পুনামের বাড়ির লোকেকে জানায় আপনার মেয়ে এখন আর বেঁচে নেই। এটা শোনার পর তার পরিবারের লোকেরা অনেক বেশি ভেঙে পড়ে। ভাগবত এবং তার পুরো টিম যখন রাজকুমারকে নিয়ে পুলিশ স্টেশনে আসছিল তখন তারা যাওয়ার পথে একটা ধাবায় দাঁড়ায় এবং ভাগবত রাজকুমারকে বলে পুরো প্রথম থেকে সত্যিটা বলতে। তারপর রাজকুমার সে সমস্ত মেয়েদের নাম বলা শুরু করে যাদের সাথে সাথে সে এরকম কাজ করেছিল এবং সে সবাইকে সাইনিয়ার্ড দিয়ে মেরে ফেলেছিল। তার মানে সে মীরার সাথেও এমনটা করেছিল, আয়ুর্বেদিক ওষুধ দেওয়ার নাম করে সাইনিয়ার্ড দিয়েছিল। তারপরে মীরা সেটিকে খেয়ে ফেলেছিল এবং তার সেখানেই মৃত্যু হয়ে গেছিল। তারপর সমস্ত মেয়েদের নাম লেখার পর জানা গিয়েছিল যে রাজকুমার প্রায় 19 জন মেয়েকে মেরেছে, যেটা দেখে ভাগবত অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল। এর পরের দিন তাকে ডিস্ট্রিক্ট কোর্টে নিয়ে আসা হয়, যেখানে জাজ চার্জশিট দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তার সাথে সে রাজকুমারকে সরকারি উকিল দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু রাজকুমার সরকারি উকিল নেওয়ার জন্য মানা করে দেয়, কারণ সে ভালো করে জানতো সে এই কেসটি হেরে যাবে। তাই কারণে সে নিজের মামলাটাকে নিজে লড়বে বলছিল। তারপরে রাজকুমার লয়ের ব্যাপারে পড়ে, কারণ যেভাবেই হোক তাকে সেখান থেকে বেরাতে হবে। এদিকে ভাগবত একটা ছেলের সাথে দেখা করে এবং সে জানায় রাজকুমার 2003-এ একটি মেয়ের গয়না চুরি করেছিল, কিন্তু যখন সে ধরা পড়ে গেছিল তখন সমস্ত কিছু তাকে ফেরত দিয়ে দিতে হয়েছিল। সেই কারণে সে সেদিন থেকে ঠিক করে নিয়েছিল সে কোনো কাজ আর্ধেক করবে না। সেই কারণে রাজকুমার সেই মেয়েদের গয়না চুরি করে তাদেরকে মেরে ফেলতো। তারপর কোর্টে হোটেলের রিসেপশনিস্টকে ডাকা হয়। তারপর তিনি বলে যে রাজকুমার হোটেলে এসেছিল এবং সে তার নাম পার্স লিখেছিল, সাথে তার স্ত্রীর নাম পুনাম লিখিয়েছিল। এটা শুনে রাজকুমার সবার সামনে নাটক করা শুরু করে এবং পুনামের কথা মনে করে কাঁদতে শুরু করে এবং বলতে লাগে সে পুনামকে মারেনি, আর বললো সে তো পুনামকে ভালোবাসতো। এটা শুনে পুনামের বাবা অনেক দুঃখ পায়। এরপরে যখন দ্বিতীয় হিয়ারিং এর সিন দেখানো হয়, যেখানে রাজকুমার সেই ডক্টরের সাথে কথা বলার চেষ্টা করছিল যে পুনামের পোস্টমর্টম করেছিল, ডক্টর বলেছিল তার শরীরে কোনো আঘাতের দাগ নেই, অর্থাৎ পুনামের সাথে কোনো জবরদস্তি করা হয়নি। ডক্টর বলে শুধু বাস স্ট্যান্ডের বাথরুম ভিতর থেকে লক ছিল, আর যখন সেটাকে খোলা হয়েছিল তখন পুনামের শরীরের দেহটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তার মানে হলো পুনাম নিজে থেকে তার জীবন নিয়ে নিয়েছিল। এটা শুনে ভাগবত অনেক বেশি রেগে যায়, কারণ রাজকুমারের ভাগ ভারী হয়ে যাচ্ছে। তারপরে এখানে ডাক্তার বলে সাইনিয়ার্ড যখন দোকানে পাওয়া যায় না, এটি কেনার অনুমতি কারোর ছিল না। এটা শোনার পর ভাগবত সোজা পুলিশ স্টেশনে আসে এবং রাজকুমারের কাছে পাওয়া সাইনিয়ার্ডটা দেখে, যেটা পারফিউমের বোতলের মধ্যে ছিল। ভাগবত তৎক্ষণাৎ সেই পারফিউমের দোকানটাতে যায় এবং দোকানদার বলে এই বিজনেস আমার বাবা চালাতো। তারপর ভাগবত তার বাবা খালিদকে ধরে এবং তিনি জানান
জানায় সে রাজকুমারকে চিনতো, কারণ তারা দুজনে একসাথে জেলে পরিচিত হয়েছিল। তারপর রাজকুমার গয়নার দোকানে কাজ করা শুরু করে দিয়েছিল এবং রাজকুমার প্রায় 2-3 মাস পর পর আমার দোকানে সাইনিয়ার্ড নিতে আসতো। এসব শোনার পর ভাগবত খুশি হয়ে যায় যে তার কাছে এখন সাক্ষী এসে গেছে। এরপরের হেডিং এর দিন ভাগবত খালিদকে মামলার জায়গায় নিয়ে আসে, খালিদকে আদালতে নিয়ে আসে। তারপর কোর্টে যখন খালিদ এই কথাটা জানায় তোমার কাছে কোনো টুকলি আছে কিনা, যে আমি তোমার কাছ থেকে সাইনিয়ার্ড কিনেছিলাম কিনা, তারপর উল্টে রাজকুমার খালিদের উপর দোষ লাগাতে লাগলো সে হয়তো সাইনিয়ার্ড দিয়ে মেয়েদেরকে মেরে ফেলেছে। এটা শোনার পর খালিদ অনেকটা ঘাবড়ে যায় এবং সে বলতে লাগে আমি কাউকে মারিনি, এবং সে তার বক্তব্য পরিবর্তন করে দেয় এবং সে বলে সে রাজকুমারকে কোনো সাইনিয়ার্ড বিক্রি করেনি, যার ফলে ভাগবতের আরো বেশি রাগ হয়। তারপর ভাগবত সমস্ত মেয়ের ব্যাপারে খোঁজ করতে লাগছিল। তখন সেখানে সে একটা হোটেলের কথা জানতে পারে, সেখানকার রিসেপশনিস্টের কথা তাকে দেখানো হয়। সেখানে রিসেপশনিস্টের কাছে রাজকুমারের ছবি দেখানো হয় এবং সে তাকে চিনতে পেরে যায়। তারপর তারা সেই পুলিশ স্টেশনে যায় যেখানে মীরা নিখোঁজের মামলা করা হয়েছিল। কনস্টেবল সেখানে জানে সে নিজেই মীরাকে হাসপাতালে পাঠিয়েছিল, কারণ সেখানে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, যেটাতে ভাগবত অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। সেখানে ভাগবত জানায় সে নিজে থেকে মীরাকে হসপিটালে পাঠিয়েছিল কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এটা শুনে ভাগবত অবাক হয়ে যায় যে মীরা মরে যায়নি, সে বেঁচে ছিল, অর্থাৎ এই পুরো কেসটি আবার পাল্টানো যেতে পারে। তারপর ভাগবত আবার সেই হসপিটালে যায় যেখানে মীরাকে ভর্তি করানো হয়েছিল এবং সেখানে জানতে পারে 5 অক্টোবরের রাতে শালু নামের একটি মেয়েকে ভর্তি করানো হয়েছিল এবং কন্ট্যাক্ট করানোর জন্য সেখানে নীলিমার নাম লেখানো হয়েছিল। তারপর ভাগবত নীলিমার সাথে দেখা করার জন্য যায় এবং সেখানে নীলিমা তাকে বলেছিল যে মীরা 40 দিন ধরে কোমায় ছিল। তারপর যখন সে কোমা থেকে ফিরেছিল তখন সে ডিপ্রেশনে চলে গিয়েছিল, কারণ তার সাথে এত কিছু হয়েছিল। তারপর গত বছর তার বিয়ে হয়ে গিয়েছে, এখন তার সন্তানও রয়েছে। এই ভেবে ভাগবত তার সাথে দেখা করার কথা বলে, কিন্তু নীলিমা তখন তাকে মানা করে দেয়, কারণ যদি তার স্বামী জানতে পারো তার স্ত্রীর সাথে এরকম হয়েছে তাহলে তাকে সে ছেড়ে চলে যাবে। তবে ভাগবত তবুও মীরার সাথে দেখা করতে যায় এবং তাকে বলে সে রাজকুমারকে ছেড়ে দেবে না, রাজকুমার এতগুলো মেয়েকে মেরে ফেলেছে। এটা শোনার পর মীরা অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল এবং সে রাজকুমারের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এর পরের দিন ভাগবত মীরাকে সাক্ষী দেওয়ার জন্য কোর্টে নিয়ে আসে, যাকে দেখে রাজকুমার অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে মীরা এখনো বেঁচে রয়েছে। এখানে মীরা তার সম্পূর্ণ সাক্ষী দেয় এবং এখানে প্রমাণ হয়ে যায় যে রাজকুমার সবাইকে বোকা বানাচ্ছিল এবং সে কতগুলো মেয়েকে মেরে ফেলেছে। সেই কারণে সেখানে সে শাস্তি পায় এবং এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।